আমার নাম বর্ষা, আমার বয়স ২০ বছর। আমি উত্তরপ্রদেশের এমন একটি গ্রাম থেকে এসেছি যেখানে মেয়েদের বিয়ে খুব অল্প বয়সে হয়ে যায়। বিয়ে নিয়ে আমার মনে খুব ভয় থাকত, কারণ আমি শ্বশুরবাড়ি সম্পর্কে অনেক গুজব শুনেছিলাম। শ্বশুরবাড়িতে শাশুড়ি বউকে শান্তিতে বাঁচতে দেয় না, আর ননদ তো নিজের ভাবিকে খুশি দেখতেই পারে না। ননদ তার ভাবির জীবন অতিষ্ঠ করে তোলে। অনেক সময় আমি এটাও শুনেছি যে যৌতুকের লোভে শাশুড়ি ও ননদ বউকে তার বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এটাই শুনে এসেছি যে শ্বশুরবাড়ি একটি বিপজ্জনক জায়গা, যেখানে খুব সাবধানে পা ফেলতে হয়। কিন্তু নিজের শ্বশুরবাড়িতে এসে আমি বুঝতে পেরেছিলাম যে পৃথিবীর সব মানুষ একরকম হয় না। আমার শ্বশুরবাড়ির লোকেরা তো খুব ভালো মানুষ ছিলেন। আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে বিয়ের শুরুর দিনগুলোতে আমি যেন আমার স্বামীর সাথে ভালো সময় কাটাই, এর পরে তো তোমাকে সারা জীবন আমাদের সাথেই থাকতে হবে। অর্জুন খুব ভালো একজন মানুষ ছিল এবং সে আমার পুরোপুরি খেয়াল রাখত। কিন্তু যেমন যেমন সময় কাটছিল, আমি ঘর থেকে বাইরে বের হতে শুরু করলাম এবং বাইরের দৃশ্যটি ছিল খুব অদ্ভুত, যা দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা কিভাবে হতে পারে? ঘরের সব লোক ভালো থেকে ভালো খাবার খেত এবং ভালো থেকে ভালো জামাকাপড় পরত, কিন্তু ঘরের প্রধান মুরব্বি 2 দিনের পুরনো খাবার খেতেন। বিয়ের 1 সপ্তাহ পর প্রথমবারের মতো আমি সবার সাথে এসে বসলাম। ঘরের সবাই একসাথে মিলে খাবার খেতে লাগল। আমার শাশুড়ি পেছনের দিকে থাকা খাটে একটি প্লেটে খাবার দিয়ে দিলেন এবং এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। অত্যন্ত দুর্গন্ধযুক্ত রুটির সাথে 3-4 দিনের পুরনো বেঁচে যাওয়া খাবার তার সামনে রাখা হয়েছিল। আমার শ্বশুরের বিষণ্ণ মুখ দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমার শ্বশুরবাড়ির লোকেরা তো এত শিক্ষিত এবং ভালো মানুষ, তাহলে আমার শাশুড়ি আমার শ্বশুরের সাথে এমন আচরণ কেন করছেন? রাতে তিনি চুপচাপ খাবার খেয়ে নিয়েছিলেন এবং এই বিষয়ে কোনো কথাও বলেননি। কিন্তু পরের দিন দুপুরের খাবারে আমি আবারও একইভাবে শ্বশুরকে রাতের বেঁচে যাওয়া খাবার খেতে দেখে অবাক হয়ে গেলাম যে বাকি সবাই তো তাজা খাবার খাচ্ছিল, তাহলে সব বেঁচে যাওয়া খাবার আমার শ্বশুরকে কেন দেওয়া হতো? হয়তো আমার শ্বশুরের দুর্গন্ধযুক্ত খাবার পছন্দ ছিল, কিন্তু আমি যখন তার মুখের দিকে তাকাতাম তখন বুঝতে পারতাম যে তিনি খুব অসহায় এবং খুব কষ্টে এই খাবার খাচ্ছেন। আমি ঘরের বাকি সব লোকের ওপর একবার চোখ বোলালাম, যার মধ্যে আমার 2 ননদ ও 1 দেওর ছিল এবং আমার শাশুড়িও সেখানেই বসেছিলেন। কিন্তু তারা সবাই খুব আরামে খাবার খাচ্ছিল এবং কারোরই এই কথাতে কোনো ফারাক পড়ছিল না যে তাদের বাবা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। অথচ আমি আমার নিজের বাড়িতে এটাই দেখেছিলাম যে মা সবথেকে ভালো জিনিসটা আগে বাবার জন্য রাখতেন। আমার বাবা যখন খেতে বসতেন তখন সবাই তাকে খুব সম্মান করত। আমরা সব ভাই বোন সবচেয়ে আগে বাবার পাতে খাবার বেড়ে দিতাম এবং তারপর আমরা নিজেরা খাবার বাড়তাম। আমাদের ঘরের একটি আলাদা পরিবেশ ছিল, কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছিলাম। এখানে আমার শ্বশুরের কোনো মর্যাদা বা অবস্থানই ছিল না। আর শুধু আমার শাশুড়িই নন, বরং তার ছেলেমেয়েরাও তার দিকে কোনো খেয়াল দিত না। সবাই নিজের নিজের খাবার অত্যন্ত আরামে খেত। আমার শ্বশুর দুর্গন্ধযুক্ত ও শক্ত রুটি খুব কষ্ট করে চিবিয়ে চিবিয়ে খেতেন এবং খাবারের চেয়ে পানি বেশি পান করতেন। কিন্তু ঘরের কোনো মানুষেরই এই বিষয়ে কোনো ফারাক পড়ত না। এমনকি যখন আমার স্বামী খাবারের সময় উপস্থিত থাকতেন, তিনিও নিজের বাবার দিকে এক নজর তাকানো প্রয়োজন মনে করতেন না। শুরুর 10-15 দিন আমি চুপচাপ এই পরিবেশ দেখে গেলাম, কারণ আমার এতটাও সাহস ছিল না যে আমি এই বিষয়ে ঘরে কারো সাথে কোনো প্রশ্ন করতে পারি। কিন্তু কিছুদিন পর যখন আমি ঘরের পরিবেশে পুরোপুরি মানিয়ে নিলাম এবং সবার সাথে আমার কথাবার্তা ভালো হতে লাগল, তখন আমি আমার স্বামীর সাথে এই বিষয়ে কথা বললাম যে এটা কি কোনো নিয়ম নাকি যে আপনার বাবা এত বেশি দুর্গন্ধযুক্ত খাবার খাবেন আর আপনারা তার সামনে বসে তাজা ও গরম গরম খাবার খাবেন? এ কথা শুনে নরম মনের মানুষ অর্জুন হঠাৎ করেই রেগে গেল এবং আমাকে বলতে লাগল যে তুমি এই ঘরের বিষয়ে নাক গলাবে না এবং এটাই ভালো হবে যে তুমি আমার বাবা মায়ের বিষয়ে কিছু না বলো। যদি তোমার এই ঘরে কোনো সমস্যা থাকে তবে তুমি আমাকে সেই বিষয়ে বলতে পারো, কিন্তু আমার বাবা মায়ের বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের ঘরের ব্যাপার। অর্জুনের এই কথা শুনে আমার চোখে জল এসে গেল যে আমিও তো এই ঘরেরই অংশ। সে কত সহজে আমাকে এটা বলে চুপ করিয়ে দিল যে এটা তাদের ঘরের ভেতরের ব্যাপার, অর্থাৎ এই ঘরের কোনো সমস্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখন চুপচাপ চলাফেরা করতে করতে শুধু আমার শ্বশুরের দিকে তাকিয়ে থাকতাম। আমার মন তার অবস্থা দেখে এক অদ্ভুত বিষাদে ভরে উঠত। আমার নিষ্পাপ শ্বশুর, যিনি কারো সাথে একটা শব্দও বলতেন না এবং সারাটা দিন চুপচাপ খাটে বসে থাকতেন, তাকে প্রতিটি বেলার খাবারে শুধু
এবং শুধুই বাসি খাবারই দেওয়া হতো। তার কাছে পরার মতো 2 জোড়া কাপড়ও ছিল না, কারণ আমি যখন এই ঘরে এসেছিলাম তখন থেকে তাকে 2টি জোড়াতেই দেখেছিলাম, অথচ এই ঘরে টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি ভেবে নিয়েছিলাম যে এখন আমি আর চুপ থাকব না এবং নিজের ননদদের সাথে এই বিষয়ে কথা বলবো। মেয়েরা তো বাবার খুব আদরের হয় এবং মেয়েদের সবচেয়ে বেশি ভালোবাসা তাদের বাবার সাথেই থাকে। তাদের বাবার সাথে তাদের মায়ের ব্যবহার এতটাই খারাপ ছিল, ঘরের প্রধান মুরব্বি হওয়া সত্ত্বেও তাকে ভালো খাবারও খেতে দেওয়া হতো না। কিন্তু কোথাও না কোথাও এই বিষয়টিও আমাকে অবাক করত যে আমার শাশুড়ির ব্যবহার তো আমার সাথে খুব ভালো ছিল। যদিও আমি তার পুত্রবধূ, তবুও তিনি আমাকে ভালো থেকে ভালো খাবার হোক বা ফলমূল সবচেয়ে আগে আমাকেই জিজ্ঞেস করতেন। তাহলে নিজের স্বামীর সাথে তিনি কেন এই ধরনের ব্যবহার করতেন? প্রতিটা কথায় তিনি আমার শ্বশুরকে ধমক দিতেন এবং খুব গালাগালি করতেন। তাঁকে দুর্গন্ধযুক্ত খাবার দিতেন এবং পরার জন্য শ্বশুরের কাছে একটা ভালো পোশাক পর্যন্ত ছিল না। আর তারপর সবচেয়ে বেশি অবাক করার বিষয় ঘটল তখন, যখন আমার ননদের বিয়ের প্রস্তাব এলো এবং আমার শাশুড়ি আমার শ্বশুরকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিলেন। এমনকি বড়পক্ষের লোকেরা এসে চলেও গেল। আমার ননদের বিয়ের সম্বন্ধও পুরোপুরি পাকা হয়ে গেল, কিন্তু আমার শাশুড়ি বড়পক্ষের লোকদের সাথে আমার শ্বশুরকে বিন্দুমাত্র দেখা করতে দিলেন না। আমি কথায় কথায় একদিন আমার শাশুড়িকে বললাম যে রুহির শ্বশুরবাড়ির লোকেরা এখনও বাবার সাথে দেখা করেনি। কথাটা শুনে আমার শাশুড়ি খুব অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন এবং বলতে লাগলেন যে রুহির সম্বন্ধ হয়ে গেছে এবং তার বিয়ে হতে চলেছে। বিয়ের দিন তোমার শ্বশুর মশাই ওদের দেখে নেবেন। এটা শুনে আমার খুব অবাক লাগল যে মেয়ের বাবা বিয়ের দিনই নিজের হতে যাওয়া জামাইকে দেখবেন। এদিকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমার শ্বশুরের সাথে সবার ব্যবহার তেমনই ছিল। আমি রুহিকেও বললাম যে বাবার সাথে এমন ব্যবহার কেন হয়, আর তোরা কিছু বলিস না কেন? এসব শুনে রুহি আমাকে ঠিক সেটাই উত্তর দিল যা আমার স্বামী দিয়েছিল, এটা মা আর বাবার নিজেদের মধ্যকার ব্যাপার। ভালো এটাই হবে যে ভাবি আপনি এ থেকে দূরে থাকুন, আপনার জন্য এটাই ভালো হবে। যদি মা জানতে পারেন যে আপনি এই বিষয়ে নাক গলাচ্ছেন, তবে হতে পারে যে তার আচরণ আপনার সাথেও খারাপ হয়ে যায়। রুহির কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। রুহি সত্যি কথাই বলছিল। যদি মা আমাকেই নিজের শত্রু মনে করে নেন, তবে হতে পারত যে তিনি আমার সাথেও শ্বশুরমশাইয়ের মতো ব্যবহার করবেন। কারণ শ্বশুরমশাই তো তার স্বামী ছিলেন, তবুও তিনি তাকে বিন্দুমাত্র রেহাই দিতেন না, আর আমি তো কেবল তার বৌমা। দুপুরের খাবারের পর আমার শাশুড়িকে হঠাৎ বাজারে যেতে হল। রুহির বিয়ের প্রস্তুতির কারণে মায়ের রোজই বাজারে আনাগোনা চলছিল। আমি যখন দেখলাম যে ঘরে আমি আর শ্বশুরমশাই ছাড়া আর কেউ নেই, তখন আমি চুপচাপ সব বেঁচে যাওয়া খাবার ছাদে ফেলে দিলাম, যাতে দুর্গন্ধযুক্ত খাবার বাঁচেই না থাকে এবং শ্বশুরমশাইকে বাসি খাবার খেতে না হয়। কিন্তু আমি জানতাম না যে এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এবং এর খেসারত আমার শ্বশুরমশাইকেই দিতে হবে। বাকি খাবার ছাদে ফেলে দেওয়ার পর আমার মন শান্ত হল এবং আমি সব বাসন মেজে রান্নাঘরে রেখে দিলাম। রান্নাঘর পরিষ্কার করে রাতের খাবার রান্নায় লেগে গেলাম। আমার শাশুড়ি রুহি ও আমার ছোট ননদকে নিয়ে বাজারে গিয়েছিলেন। আমি তাদের আসার আগেই রাতের খাবার বানিয়ে ফেললাম এবং ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আমি জানতাম যে আজ আমার শ্বশুর মশাই সেটাই খেতে পাবেন যা ঘরের সবার জন্য রান্না হয়েছে, কারণ নষ্ট খাবার দেওয়ার জন্য তো এখন আর কিছুই বেঁচে ছিল না। কিন্তু রাতে খাবারের সময় আমার চোখ বিস্ময়ে কপালে উঠল যখন আমি আমার শাশুড়িকে শ্বশুরের হাতে খাবার তুলে দিতে দেখলাম। শ্বশুরমশাইয়ের সাথে এমন ব্যবহার দেখে আমার গলা দিয়ে এক লোকমা খাবারও নামল না এবং আমি চুপচাপ উঠে নিজের ঘরে চলে গেলাম। আমার স্বামী বুঝতে পেরেছিল যে আমি খাবার খাইনি, কিন্তু সে সবার সামনে চুপ রইল। আমি যখন ঘরের সব কাজ শেষ করে ঘরে এলাম, তখন সে আমাকে নিজের কাছে ডেকে জিজ্ঞেস করতে লাগল যে আমি খাবার খাইনি কেন। আমার স্বামীর ওপর আমার খুব রাগ হচ্ছিল। সে কিভাবে নিজের বাবার সাথে এমন হতে দেখেও সহ্য করছিল। হঠাৎ করেই আমার চোখ থেকে জল পড়তে লাগল। আমি আমার স্বামীকে বললাম যে আমার ভয় হয় যে আমার ছেলেও যেন কোনোদিন আপনার মতো না হয় যে আপনাকে এক এক লোকমা খাবারের জন্য তড়পাবে। এ কথা শুনে আমার স্বামী হতবাক হয়ে গেল যে আমি এসব কি বলছি। অর্জুন আমাকে বলল যে তোমার মাথা ঠিক আছে তো? এসব কেমন কথাবার্তা বলছ? আমার সন্তান আমার সাথে এমন কেন করবে? আমি অর্জুনের দিকে তাকালাম এবং কাঁদতে কাঁদতে বললাম যে যখন আপনি নিজের বাবার সাথে এমন হতে দেখে সহ্য করতে পারেন এবং তার ওপর হওয়া সব অত্যাচার দেখেও নিজের চোখ বন্ধ করে রাখতে পারেন, তবে আপনার সন্তান আপনার সাথে এমন কেন করবে না? এ কথা শুনে অর্জুন আমাকে বলল, তোমার জন্য এটাই ভালো হবে, তুমি চুপচাপ শুয়ে পড়ো। যখন কোনো বিষয়ে জানা থাকে না, তখন সে বিষয়ে কথা বলা উচিত নয়।
অর্জুন নিজের কথা শেষ করে শোয়ার জন্য শুয়ে পড়ল, কিন্তু আমার বুকে যেন আগুন জ্বলছিল। আমার মনে ভেবে ভেবেই আতঙ্কের ঢেউ উঠছিল যে ভগবান যদি আমাদের কাছ থেকে এই বিষয়ের হিসাব নেন, তবে আমরা কি জবাব দেব? আর আমার সন্তানও যদি অর্জুনের সাথে এমনটাই করে, তবে তখন অর্জুন কি করবে? কারণ কর্মের ফল তো এই দুনিয়াতেই পাওয়া যায়, আর যা কিছু আমরা বপন করব সেটাই কাটব। আমি সারা রাত এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলাম, আমার মনে কোনো শান্তি আসছিল না। যখন থেকে আমি রাতের খাবারের টেবিলে ওই দৃশ্যটা দেখেছি, আমার তো প্রাণই যেন বেরিয়ে যাচ্ছিল। আমার শাশুড়ি আমার শ্বশুরমশাইয়ের প্লেটে 2টো কাঁচা সবজি আর কাঁচা আটা মেখে সামনে এনে রেখে দিয়েছিলেন। পাশাপাশি তিনি আমার শ্বশুরমশাইকে খুব বেশি গালিগালাজও করছিলেন, আর বাকি সব ছেলেমেয়েরা আরামে নিজের নিজের খাবার খেতে এমনভাবে ব্যস্ত ছিল যেন বাড়িতে কিছুই হয়নি। একই সাথে তিনি তার স্বামীকে এটাও বলছিলেন যে তোমার টাটকা খাবার খাওয়ার খুব শখ জেগেছে না, তো এই নাও, একদম টাটকা খাবার খাও। তুমি জেনে শুনে দুর্গন্ধযুক্ত খাবার ছাদে ফেলেছ, এখন তোমাকেই এটা দিয়ে পেট ভরাতে হবে। আমার শ্বশুরমশাই সেই মুহূর্তে একদম অসহায় ছিলেন। খাবার তিনি ফেলেননি, বরং আমি ছাদে ফেলেছিলাম, এবং এখন এই ভুলের সাজা তাকেই ভুগতে হচ্ছিল। আমার মধ্যে এত সাহস ছিল না যে আমি আমার শাশুড়িকে সেই মুহূর্তে এই কথাটা বলবো যে দুর্গন্ধযুক্ত খাবারটা আমিই ছাদে ফেলেছিলাম। কিন্তু আমার নিজের গলা দিয়েও এক লোকমা খাবার নিচে নামছিল না। যেমন যেমন করে আমার রাত কাটল, আর সকাল হতেই আমি ঘর থেকে বের হলাম। আমার সামনেই আঙিনায় আমার শ্বশুরমশাই একটা ভাঙা খাটের ওপর পূজা করছিলেন। আমি গিয়ে তার পাশে বসে পড়লাম। যেমনই তার পূজা শেষ হল, তিনি আমাকে দেখে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার মা, আজ এত সকালে সকালে কিভাবে উঠে পড়লে? একথা শুনে আমার চোখে আবার জল চলে এল, এবং আমি তাকে জানালাম যে বাসি খাবারটা আমিই ছাদে ফেলেছিলাম, যাতে আপনাকে দুর্গন্ধযুক্ত খাবার খেতে না হয়। কিন্তু আমি জানতাম না যে আমার এই কাজের কারণে তিনি খাবারই পাবেন না। আমি তার কাছে ক্ষমা চাইলাম। আমার শ্বশুরমশাই আমার হাত দুটো তার সামনে থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলেন, মা, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তুমি তো আমার জন্য ভালোই ভাবছিলে, কিন্তু আমার কপালে এখন সারা জীবন খারাপ খাবারই লেখা আছে। আজ আমার এই বিষয়েও খুব বেশি অবাক লাগছিল যে এত প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমার শ্বশুরমশাই খোলা আকাশের নিচে খাটের ওপর কেন ঘুমাচ্ছেন, যেখানে আমার শাশুড়ি নিজের ঘরে আরামে ঘুমাচ্ছেন। আমি সাহস করে আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করে ফেললাম, বাবাজি, আসল ব্যাপারটা কি যে আপনার নিজের ছেলেমেয়েদেরও আপনার এই কষ্টের অনুভূতি নেই, আর মা ও আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেন? বাড়িতে সবাই টাটকা খাবার খায়, কিন্তু আপনাকে 2 দিনের পুরনো পচা খাবারই কেন দেওয়া হয়? শ্বশুরমশাই আমার কথা শুনে হালকা হেসে বললেন, আমার আনন্দ হচ্ছে যে আমার বৌমা আমার এত যত্ন নেয়, কিন্তু তোমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করেন না, আর না আমার ছেলেমেয়েরা খারাপ, বরং আমি সেটাই ভোগ করছি যা আমি বপন করেছি। শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে এত কিছু ঘটে যাওয়ার পরেও তার নিজের স্ত্রী এবং ছেলেমেয়েদের প্রতি কোনো অভিযোগ ছিল না, অথচ তার এই অবস্থা দেখে আমার নিজের বুক ফেটে যাচ্ছিল। আর ঠান্ডাও খুব বেশি পড়ছিল, আর তখনও পর্যন্ত কেউ নিজের ঘর থেকে বের হয়নি। আমি চাদর জড়িয়ে আমার শ্বশুরমশাইয়ের কাছেই বসেছিলাম, যখন তিনি আস্তে আস্তে আমাকে সবকিছু বলতে লাগলেন, যা জেনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার শ্বশুরমশাই আমাকে বললেন যে যখন আমার শাশুড়ির সাথে তাঁর বিয়ে হয়, তখন তাদের দুজনের বয়সের মধ্যে অনেক পার্থক্য ছিল। আমার শাশুড়ি ছিলেন 16 বছরের এক মেয়ে, আর আমার শ্বশুরমশাইয়ের বয়স ছিল 32 বছর। আমার শ্বশুরমশাই বলতে লাগলেন যে তাঁর মা জেনে শুনেই তাঁর বিয়ে অনেক দেরিতে করিয়েছিলেন, কারণ তিনি সংসারে একাই উপার্জনকারী ছিলেন এবং 6 বোনের একমাত্র ভাই ছিলেন। তাঁর মা প্রথমে তার উপার্জনের টাকায় পুরো বাড়ি তৈরি করালেন এবং নিজের মেয়েদের বিয়ের সম্বন্ধ ঠিক করলেন। এরপরেই আমার শাশুড়ির সাথে তার বিয়ে দিলেন। আমার শ্বশুরমশাইয়ের মা জেনে শুনেই এক কম বয়সের মেয়ের সাথে তার বিয়ে দিয়েছিলেন, যাতে তিনি তাকে দাবিয়ে রাখতে পারেন। আমার শ্বশুরমশাই বললেন যে যখন আমার শাশুড়ি বিয়ে করে তাঁদের বাড়িতে এসেছিলেন, তখন প্রথম দিন থেকেই তিনি নিজের শাশুড়ির চাকরানী হয়ে গিয়েছিলেন। তার শাশুড়ি তাকে এমনকি পেট ভরে খাবারও খেতে দিতেন না এবং সব খাবার নিজের মেয়েদের বাড়িতে পাঠিয়ে দিতেন, আর আমার শাশুড়ির ভাগে সবসময় বেঁচে যাওয়া আর পচা খাবারই আসত। কিন্তু আমার শাশুড়ি কখনো উহু আহাও করেননি, আর আমার শ্বশুরমশাই এসব নির্যাতন দেখেও নিজের মায়ের খাতিরে চুপ ছিলেন। আমার শাশুড়ির বয়স যখন মাত্র 17 বছর, তখন তাদের ঘরে অর্জুনের জন্ম হয়। পেট ভরে খাবার না পাওয়ার কারণে আমার শাশুড়ির শারীরিক অবস্থা খুব খারাপ থাকত, কিন্তু তা সত্ত্বেও সংসারের সব দায়িত্ব তার ঘাড়েই ছিল। আমার শ্বশুরমশাইয়ের সব বোনেরা এসে তাঁকে খুব উত্ত্যক্ত করতেন। আমার শ্বশুরমশাইয়ের খুব ভালো সরকারি চাকরি ছিল,
কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের স্ত্রীকে এক ওয়াক্তের ভালো খাবারও খাওয়াতে পারতেন না। অথচ তার বোনেরা যখন থাকার জন্য আসতেন তখন তাদের জন্য ভালো ভালো পদ রান্না হতো, আর আমার শাশুড়ি সারাক্ষণ রান্নাঘরেই কাজ করতে থাকতেন এবং শেষমেশ তাঁর খাওয়ার জন্য এক লোকমা খাবারও অবশিষ্ট থাকত না। এত কিছু হওয়ার পরেও আমার শাশুড়ি কখনো আমার শ্বশুর মশাইয়ের কাছে কোনো অভিযোগ করতেন না। কিন্তু অর্জুনের সাথে জন্ম নেওয়া তার যমজ ভাই খারাপ স্বাস্থ্যের কারণে জন্ম থেকেই অসুস্থ দুর্বল ছিল, যার কারণে আমার শাশুড়ির অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেল এবং তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন। যতক্ষণ তিনি কাজ করার যোগ্য ছিলেন ততক্ষণ লোকজন তাকে পুরোপুরি ব্যবহার করেছিল, আর যখন তিনি আর কাজ করার মতো অবস্থায় রইলেন না তখন অর্জুনের ঠাকুরমা আমার শাশুড়িকে একটা ঘরে ফেলে রেখে দিলেন এবং তাকে খাবারও দেওয়া হতো না। আমার শ্বশুরমশাইয়ের 6 বোনই তার উপার্জনে আয়েশ করছিলেন, অথচ তার নিজের স্ত্রী সারাদিন ভুখে পেটে থাকতেন। দিন দিন আমার শাশুড়ি আরও অসুস্থ হয়ে পড়তে লাগলেন। এই শহরে তার কেউ ছিল না, কারণ তিনি অন্য শহর থেকে বিয়ে হয়ে এসেছিলেন। তার মা বাবাও কখনো পিছন ফিরে নিজেদের মেয়ের খবর নেননি। এরপর আমার শাশুড়ি আরও 2টি মেয়ের জন্ম দিলেন। তার অবস্থা আগের চেয়েও আরও বেশি খারাপ হয়ে গেল। একদিন অর্জুনের ঠাকুরমা আমার শাশুড়ির ওপর মিথ্যা অপবাদ দিলেন এবং আমার শ্বশুরমশাইকে বাধ্য করলেন যাতে তিনি অর্জুনের মাকে তালাক দিয়ে দেন। এইভাবে তিনি বাধ্য হয়ে অর্জুনের মা অর্থাৎ আমার শাশুড়িকে তালাক দিয়ে দিলেন। আমার শ্বশুরমশাইয়ের এই কথা শুনে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। बहरहाल हमारे सभी एप्लीकेशन की सारी सुविधाओं का इस्तेमाल करने के लिए जेमिनाई ऐप्स एक्टिविटी को चालू करें। যে আমার শাশুড়ি আর শ্বশুর স্বামী স্ত্রী হিসেবে থাকেন না, এই খবরটা আমার জন্য কোনো বড় ধরনের ধাক্কার চেয়ে কম ছিল না। নিজের স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার পরেও আমার শাশুড়িকে বাধ্য হয়ে এই বাড়িতেই থাকতে হয়েছিল। তিনি আগে তো কাজের লোকের মতো জীবন কাটাচ্ছিলেন, আর এখন তার মর্যাদা মাটির সমানও ছিল না। তিনি খুব কঠিন পরিস্থিতিতে তার জীবনের শুরুটা করেছিলেন, আর তারপর দেখতে দেখতে কিছু বছরের মধ্যে আমার শ্বশুরের মায়ের মৃত্যু হল। আমার শ্বশুর মশাই অবসর গ্রহণ করলেন। তখন তার বোনেরাও সবাই নিজের নিজের জীবনে মশগুল হয়ে গেল, কারণ এখন আর তাঁদের ভাইয়ের কাছে টাকা ছিল না যেটার ওপর তারা আয়েশ করতে পারে। এত বছরে অর্জুন বেশ বড় হয়ে গিয়েছিল এবং সে নিজের চোখের সামনে মায়ের ওপর হওয়া সব অত্যাচার দেখেছিল। আমার শ্বশুর মশাই অবসর নেওয়ার পর অর্জুন চাকরি করা শুরু করল। এভাবে ছোটখাটো কাজ করে সে নিজের পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালানো শুরু করল। ধীরে ধীরে সংসারে অর্জুন আর তার মায়ের গুরুত্ব বাড়তে লাগল, আর আমার শ্বশুর মশাইয়ের অবস্থান সেটাই হয়ে দাঁড়াল যা একসময় অর্জুনের মায়ের ছিল। সময়ের চাকা খুব দ্রুত ঘুরতে লাগল এবং পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। আমার শ্বশুর মশাই বলতে লাগলেন, এখন আমি বাধ্য হয়ে পড়েছিলাম আর অর্জুনের মায়ের দয়াদাক্ষিণ্যের ওপর বেঁচেছিলাম। আমাকে খেয়াল রাখার বা জিজ্ঞাসা করার মতো এখন আর কেউ ছিল না। আমাদের দুজনের তালাক হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অর্জুনের মা এই বাড়িতেই ছিল। সে আগে বাধ্য হয়ে এই বাড়িতে থাকত, আর এখন এটা আমার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছিল যে আমি তাকে এই বাড়ি থেকে যেতে দিতে পারছিলাম না, কারণ সে চলে গেলে আমি একা হয়ে যেতাম, আর এই বড় বাড়িতে আমি একা একা কি করতাম। আমার বয়সও অনেক হয়ে গিয়েছিল। আমার সন্তানরা আমাকে ঘৃণা করতে শুরু করেছিল, আর অর্জুনের মায়ের মনেও এখন আমার জন্য কোনো সহানুভূতি ছিল না, কারণ বিয়ের পর যতগুলো বছর আমি তার সাথে কাটিয়েছি তার ওপর কোনো দয়া করিনি, বরং সবসময় নিজের মায়ের পক্ষই নিয়েছি। আমি আমার বোনদের খুব ভালোবাসতাম এবং অর্জুনের মায়ের চেয়ে সবসময় নিজের বোনদেরই বেশি গুরুত্ব দিয়েছি। কিন্তু যখন আমি নিজের বোনদের টাকা দিতে পারলাম না তখন তারা সবাই আমাকে ছেড়ে চলে গেল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে স্বামী স্ত্রী একে অপরের জন্য কতটা প্রয়োজনীয়। আমি যদি আমার স্ত্রীকে তার সঠিক প্রাপ্য দিতাম, যার সে হকদার ছিল, তবে আমিও আজ মর্যাদাপূর্ণ স্থানে থাকতাম। আমার সন্তানরাও আমাকে ভালোবাসত, আমার সম্মান করত, আর আমার স্ত্রী আমাকে মাথার তাজ বানিয়ে রাখত। কিন্তু আমি নিজেই নিজের হাতে প্রতিটি সম্পর্ক ধ্বংস করেছি। নিজের চোখের সামনে সবকিছু ভুল হতে দেখেছি, কিন্তু কখনো থামানোর চেষ্টা করিনি, যার ফল আমি আজও ভোগ করছি। এতে অর্জুনের কোনো দোষ নেই। সে সারা জীবন এক এক লোকমা খাবারের জন্য কষ্ট করেছে, আর আজ তারা আমাকেও সেই একই কষ্ট দিচ্ছে যা সহ্য করে তারা এখানে পৌঁছেছে। আর আমিও এটাই ভেবে সব কষ্ট সহ্য করছি যে হতে পারে এভাবে আমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। নিজের শাশুড়ির সাথে কিভাবে এত খারাপ ব্যবহার করা হয়েছিল। আমার শ্বশুর মশাই নিজের সমস্ত জীবনের গল্প বলে চুপ হয়ে গিয়েছিলেন, কিন্তু আমার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। আজ আমি বুঝতে পারছিলাম
যে আমার শাশুড়ির ব্যবহার আমার সাথে এত ভালো কিভাবে। তিনি জীবনে যত কষ্ট দেখেছেন আমাকে সেগুলোর থেকে অনেক দূরে রাখতে চেয়েছিলেন। নিজের বাপের বাড়ির চেয়েও বেশি শান্তি আমার শাশুড়ি আমাকে এই বাড়িতে দিয়েছিলেন। যেমন যেমন করে দিন গড়িয়ে উঠছিল, সবাই নিজের নিজের ঘর থেকে বের হতে লাগল। আমি আমার চোখ মুছে রান্নাঘরে চলে এলাম। একটা নতুন দিন শুরু হয়ে গিয়েছিল। সেই নতুন দিনে আমার শ্বশুর মশাই নিজের কাজের জন্য অনুতপ্ত ছিলেন, আর এখন আমাকে এটাই চেষ্টা করতে হবে যাতে আগামী দিনে কোনোভাবে তাকে ক্ষমা পাইয়ে দিতে পারি। ভগবানও তো তার ভক্তদের হাজারটা পাপ ক্ষমা করে দেন, তাহলে আমরা তো তাও মানুষ। আমরা মানুষ কেন অন্য মানুষের ভুল ক্ষমা করতে পারি না? এখন যেহেতু আমার শ্বশুর মশাই নিজের ভুলের কথা পুরোপুরি অনুধাবন করতে পেরেছিলেন, তাই আমি চাইতাম যে আমার শাশুড়িও যেন ক্ষমা করে দেন। তাঁদের মধ্যে আগের মতো সম্পর্ক তো আর ছিল না, কিন্তু তাঁদের মাঝে তাঁদের সন্তানরা ছিল, যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জরুরি ছিল যে বাড়ির বড়দের সম্মান দেওয়া হোক। কিন্তু সব জেনেও চুপ থাকা আমার জন্য খুব কঠিন ছিল। এটা একটা বাস্তব সত্য যে স্বামী যৌবনে নিজের স্ত্রীকে সম্মান এবং তার সঠিক অধিকার দেয় না, তাকে বার্ধক্যে লাঞ্ছনা ও অপমান সহ্য করতে হয়। আমি জানতাম না যে আমার বলা কথাগুলো আমার স্বামীর মনে ধরে যাবে এবং তার বাবার প্রতি তার মন নরম হয়ে যাবে। এখন সবচেয়ে কঠিন কাজ ছিল শাশুড়িকে বোঝানো, যে কাজে আমার স্বামী আমাকে পুরোপুরি সঙ্গ দিলেন এবং তার বাবাকে তার প্রাপ্য সম্মান ও স্থান ফিরিয়ে দিতে সফল হলেন। আপনাদের মতে সত্যটা জানার পর শ্বশুরমশাইকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিয়ে আমি কি ঠিক করেছি, নাকি শ্বশুরমশাইকে তার নিজের পরিস্থিতির ওপর ছেড়ে দেওয়া উচিত ছিল? কারণ তার কারণেই একজন নয়, বরং পুরো পরিবার কষ্টের শিকার হয়েছিল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।